কাক ডাকা ভোর। এখনো প্রকৃতি আলো আঁধারিতেই ঘেরা। কিচিরমিচির শব্দ করে নানা প্রজাতির পাখপাখালি ডাকাডাকি করছে। ভোরে সুন্দর মিষ্টি সমীরণ বইছে প্রকৃতি জুড়ে। প্রকৃতিতে আবারও একটা সুন্দর সকালের আবির্ভাব হলো। একটু আগেই চারদিকে ফজরের আজানের প্রতিধ্বনি শোনা গেছে। এই সময় এবার ঘুম ভেঙে যায়। তাই তো এবার ঘুমের লেশ কাটিয়ে উঠে ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে। তখন ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজতে চলল। তাই সব গুছিয়ে যথাস্থানে রেখে নিচে কাজ করার জন্য চলে আসে। আগে চা আর কফি তৈরি করে নেয় ইভা। সকালে চা বানানোর লাগে ওর চাচা চাচির জন্য। আতিফ শাহরিয়ার সকালে নামাজ আদায় করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চা খান। আর ইভান সকালে ব্ল্যাক কফি পছন্দ করে, তাই ইভানের জন্য ব্ল্যাক কফি। ইরা আর ইমাকে যেটা দেওয়া হয় সেটাই খায়। ইভান ছাড়া সবাই বসার রুমে ছিল, তাই ইভা বসার রুমে ওদের জন্য ট্রেতে করে নিয়ে গেল। আর সোনালিকে ইভানের ব্ল্যাক কফিটা দিয়ে আসতে বলল। সকাল 9টা। ইভানের বাবা আগে খেয়ে অফিসে চলে গেছে। এখন খাবারের টেবিলে আয়ানা, নীলা, ইমা, ইরা বসে আছে। ইভান শাহরিয়ার অনেক রাত করেই ফেরার কারণে সকালে ফজরের নামাজ আদায় করে আবার ঘুমিয়েছে। সোনালি তখন কফি দিয়ে জাগিয়ে আসছে। ইভা সবাইকে খাবার সার্ভ করছে। এমন সময় এবার হাতের সাথে বেজে দুটো কাচের প্লেট আর একটা গ্লাস মেঝেতে পড়ে ভেঙে যায়। তবে এবার হাত লেগে পড়ছে বললেও ভুল। ইভা খাবার সার্ভ করছিল, তখন নীলা তা অগোচরে ফেলে দেয়, যার দরুন আয়ানা তেতে ওঠে। এবার গালে সজোরে থাপ্পড় মারে পরপর 4টে, আর বলে, এইগুলো কি তোর বাবা কিনে দিয়ে গেছে? আমাদের ঘাড়ের ওপর বসে খাচ্ছিস, আবার আমাদের জিনিস নষ্ট করছিস? তোর সাহস তো কম না। এগুলো বলে আয়ানা এবার চুলের মুঠি ধরে আবারও এলোপাথারি মারতে থাকে। বেচারি 4টা থাপ্পড় খেয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছিল, কিন্তু এখন এমন মার খেয়ে জোরেই কান্না করে দেয়। নীলা আর ইমা তা চেয়ে চেয়ে দেখছে। ইরা ওর মায়ের উদ্দেশ্যে বলে, মা, ওরে মারলে কি তুমি এগুলো ফিরে পাবে? ছেড়ে দাও ইবাকে। আয়না ইরাকে ধমকের স্বরে বলে। চুপ! তোরা এত কথা বলতে কে কইছে? তখনই ইভান শাহরিয়ার নিজের রুম থেকে রেডি হয়ে সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে সেখানে এসে দাঁড়িয়ে আয়নার হাত ধরে ফেলে। তারপর আয়নার উদ্দেশ্যে বলে। মা, তুমি ওর এভাবে মারছো কেন? আয়না ঝাঁঝালো কণ্ঠে বলে, ইভান, তুই এই রাস্তার মেয়ের জন্য আমার হাত ধরে বাধা দিলি? ইভান শাহরিয়ার ওর মায়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। যখন ইভার মা বাবা ছিল তখন আয়ানা ইভাকে কত স্নেহ করত, আর এখন ওর মায়ের একই রূপ দেখছে। নিজের মাকেই চিনতে ইভানের কষ্ট হচ্ছে। ইভান শাহরিয়ার ওর মায়ের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, মা, ইভা কি আসলেই রাস্তার মেয়ে? এই মেয়ের হয়ে তুই আমাকে আবার পাল্টা প্রশ্ন করছিস? ইভানের পাল্টা প্রশ্নে আয়না রেগে মেগে কথাগুলো বলে না খেয়ে সেখান থেকে চলে যায়। তা দেখে ইমা বলে, ভাইয়া, মাকে এভাবে না রাগালেও পারতা। তারপর ইমা আর নীলাও চলে যায়। ইভান শাহরিয়ার খাবার টেবিলে বসতে বসতে ইভার উদ্দেশ্যে বলে, এখন এভাবে কাঁদছিস কেন? কেউ কিছু বললে পাল্টা উত্তর দিতে পারিস না? ইভা অসহায় মুখ করে বলে, ওকে কিছু বলে লাভ নাই। ওর এগুলো শুনতে শুনতে সহ্য হয়ে গেছে। প্রতিবাদ বলে কোনো শব্দ নাই ওর ডিকশনারিতে। ইভান ইরার কথা শুনে ইভার দিকে তাকিয়ে বলে। খেতে বস। ইভা নিচের দিকে তাকিয়ে মিনমিন করে ইভানের উদ্দেশ্যে বলে, আপনি কাকিমার সাথে এভাবে কথা বলেন কেন? কাকিমা না খেয়ে চলে গেল। ইভান ইভার দিকে তাকিয়ে বলে, শোন ইভা, তুই যাদের জন্য এত চিন্তা করছিস তারা তোর কথা মনেও করে না। তাই নিজের জিনিস নিজে বুঝতে শিখে নে। ইভান কফি খাবে বলে কিচেনে আসে। তখনই সোনালি আর ইভা পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে কিচেনে বসে ভাত খাচ্ছিল। ইভাকে খাবার টেবিলে খেতে দেখলে ইভানের মা একদমই পছন্দ করে না, তাই ইভা আর সোনালি কিচেনের মেঝেতে বসে খাবার খায়। সকালে তখন ইভান ইভাকে খেতে বললেও ইভা পরে খাবে বলে টেবিলে খেতে বসেনি। আর ইভানের মাও তখন রাগ করে খায়নি, পরে অবশ্য আবার এসে খেয়ে গেছে। ইভাকে ইভান আর ইরার সাথে খেতে দেখলে হয়তো পরে এ নিয়ে অনেক চেঁচামেচি করতো আয়ানা। তাই আয়ানা খেয়ে যাওয়ার পরে সোনালি আর ইভা খেতে বসে। আজকে গরুর গোস্ত আর চিংড়ি মাছ রান্না করেছে, কিন্তু আয়ানা ইভাকে শাস্তিস্বরূপ তার কিছুতেই যেন হাত না দেওয়ার জন্য বলে দিয়েছে। তাই সোনালিও তা খেলো না। ইভান সোজা কিচেনে ঢুকে ওদের কিচেনে বসে খেতে দেখে ভ্রু কুঁচকে ফেলে।
আকস্মিক ইভান শাহরিয়ারকে কিচেনে দেখে ইভা অপ্রস্তুত হয়ে যায়। তারপর হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে নিচের দিকে চেয়ে মিনমিনে স্বরে ইভানকে জিজ্ঞেস করে। ভাইয়া আপনার কিছু লাগবে? কিছু লাগলে বলেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ইভান ইভার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আগে ইভা ইভানকে তুমি করেই বলতো, আর এখন আপনি করে বলে। পরিস্থিতি মানুষের অনেক কিছুই বদলে দেয়। তাই ইভান ইভার উদ্দেশ্যে শীতল কণ্ঠে বলে। কফি বানিয়ে আমার রুমে নিয়ে আয়। সোনালীকে যেন কফি নিয়ে আমার রুমে আশেপাশে কোথাও না দেখি। এ বলে ইভান শাহরিয়ার আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গটগট পায়ে প্রস্থান করে। আর ইভা সেখানেই দাঁড়িয়ে ইভানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। তারপর তাড়াতাড়ি খাওয়া শেষ করে ইভানের জন্য ব্ল্যাক কফি বানায়। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন সোনালীকে ইভানের জন্য কফি নিয়ে যেতে বলে। তখন সোনালী বলে। ভাইয়ে কইছে আমারে কফি লইয়া না যাইতাম, আমারে দেখলে ভাই বকবো। ইবাফা তুমিই যাও। সোনালি, এটা কপি না, কফি। ওই যাই, ওই একটা তো আইবো। আচ্ছা, বাদ দে এগুলা। প্লিজ তুই একটু ইভান ভাইকে কফিটা দিয়ে আয় না বোন। এবার আকতি মিনতি দেখে সোনালী রাজি হয়ে যায়। তারপর গুটি গুটি পায়ে ইভানের দরজার পানে গিয়ে দাঁড়ায়। ভেতরে যাবে কি তা নিয়ে বেচারি কনফিউজড। শেষে ভেতরে গিয়ে দেখে ইভান শাহরিয়ার বিছানার উপর পা তুলে বসে আছে, যার দরুন সোনালীর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তারপর ইভানের উদ্দেশ্যে কাঁপা কণ্ঠেই বলল। ভাইয়া, আমনের কপি। ইভান শান্ত অথচ গম্ভীর কণ্ঠেই সোনালীকে শুধালো। আমি তোকে কফি নিয়ে আসতে বলছি। ইভানের এমন শান্ত গম্ভীর কণ্ঠে সোনালী কেঁপে ওঠে। সাথে সাথেই হাতে থাকা কফি আর কফির পাত্র মেঝেতে পড়ে গড়াগড়ি খায়। পড়ার সাথে সাথেই সোনালী সব পরিষ্কার করতে লেগে পড়ে। ইভান তা চেয়ে চেয়ে দেখে। এমনি বেচারি অল্প কিছুতে আপসেট হয়ে যায়। আর ইভানের এমন গম্ভীরতার কারণে সে ছোটবেলা থেকে বাড়ির ছোটরা সবাই ইভানকে ভয় পায়। তবে ইভা আর সোনালী একটু বেশিই ভয় পায়। ইভার মতে তার কাকিমা ইভান পেটে থাকতে শুধু তেতো কিছুই খাইছে। না হয় কি এমন তেতো করলার জুস খেতে পারতো ইভান? আবার মুখেও কেমন করলার মতো তেতো তেতো কথা। সোনালী সব পরিষ্কার করা হলে ইভান শান্ত কণ্ঠে বলে। ইভাকে কফি নিয়ে আসতে বলিস। সোনালী মাথা দুলিয়ে হ্যাঁ বোধক শব্দ বুঝিয়ে সেখান থেকে চলে গিয়ে যেন বাঁচে। ইভার সমস্ত শরীর জুড়ে কাঁপাকাঁপি হচ্ছে। ইভান শাহরিয়ার ইভার দুহাত দেয়ালের সাথে ঠেসে ধরে ইভার একদম নিকটে চলে আসে। দুজনের মধ্যে 1 আঙ্গুল পরিমাণ দূরত্ব বিরাজমান। এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে ইভার শরীরের কায়া অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে। প্রতিটি শিরা উপশিরায় নাড়িয়ে দিচ্ছে এই অনুভূতিগুলো দুজনের মস্তিষ্ক জুড়ে। কেমন নাম না জানা এক অনুভূতির সাথে নতুন করে পরিচয় হচ্ছে ওরা। আর ইভানের এভাবে ধরায় ইভা তাতে করে ব্যথাও পাচ্ছে হাতে। তবে এই অনুভূতি এক সাইডে রেখে ইভান শাহরিয়ার ইভাকে দেয়ালের সাথে ঠেসে ধরে গম্ভীর কণ্ঠে ধমকের স্বরে বলে। এই তোর এত সাহস কোত্থেকে আসে? তোকে কফি আনতে বলছি আর তুই কিনা সোনালীকে পাঠালি আমার সামনে থেকে। আমার সামনে আসতে তোর সমস্যা কোথায়? হ্যাঁ, স্টুপিড মেয়ে। ইভানের কথায় ইভা কেঁপে ওঠে, কিন্তু কোনো প্রতিউত্তর করে না। ইভান এভাবে ধরাতে ইভা ব্যথায় আর্তনাদ করে ওঠে। এবার ইভানের হুঁশ হয়। তাই ইভার হাত আলগা করে দিয়ে কিছুক্ষণ ইভার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। কেমন যেন ইভানের নিজেকে বেসামাল মনে হলো। তাই ইভাকে ছেড়ে কিছুটা দূরে সরে যায়। তারপর ইভান শান্ত কণ্ঠে ইভার উদ্দেশ্যে কিছু বলতে নিবে, তার আগে এই সুযোগে ইভা পগার পার চলে যায়। ইভাকে দৌড়ে চলে যেতে দেখে ইভান বাকরুদ্ধ হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। ইভান শাহরিয়ার, আয়ানা, নীলা, ইমা আর ইরা, আতিফ শাহরিয়ার বসে আছে ডাইনিং রুমের সোফায়। ওদের ড্রয়িং রুম আর ডাইনিং রুম একসাথে। ইভান শাহরিয়ার তার বাবার উদ্দেশ্যে বলে। বাবা, কালকে থেকে হাসপাতালে জয়েন্টেড আমার। দেশে ফিরে প্রায় অনেকদিন বসেছিলাম। দোয়া করো ঠিক মতো যেন মানুষের চিকিৎসা করতে পারে। আতিফ শাহরিয়ার ছেলের উদ্দেশ্যে বলে। তোমাকে তো আমার ব্যবসায়িক কাজে অফিসে থাকতে বললাম, কিন্তু তুমি তো ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েছিলে। আল্লাহ তোমার মনের আশা পূরণ করেছে। দোয়া করি মাইসান, তুমি রোগীকে সঠিকভাবে যেন সেবা দিতে পারো। তারপর আতিফ শাহরিয়ার আয়ানার উদ্দেশ্যে বলে। তুমি কিছু বলো। আমি আর কি বলবো? আমার ছেলের লক্ষ্য নিশ্চয়ই পূরণ হবে। এতক্ষণ ইভা আর সোনালী কিচেন থেকে ওদের কথা শুনছিল। এবার ইভা সোনালীকে জোর করে আয়নার কাছে পাঠিয়ে দিল।
কারণ সোনালির 2 দিনের জন্য ছুটি লাগবে। তার দাদি অনেক অসুস্থ। আপন বলতে তার এই দাদিই আছে, যে কিনা ওর চাচা চাচির কাছে থাকে। অভাবের সংসার, চাচা চাচি ওর দাদিকে নিয়েই সংসার চালাতে হিমশিম খায়। ওর এক চাচাতো ভাই আছে ছোট, নিজেদের সংসার চালাতেই কষ্ট তাদের। তাই তার দাদিকে অনেক কথা শুনতে হয়, বসে বসে খাচ্ছে তাই। জোয়ানকালে মানুষ মানুষের কত কদর করে, কিন্তু বুড়ো আর এতিমদের কেউ দু চক্ষেও দেখতে পারে না। সমাজে তারা এখন অনেক লাঞ্ছিত, অধিকার থেকে বঞ্চিত। আর সোনালীকেও তো দেখতেই পারে না। একমাত্র ওর দাদি ওরে অনেক ভালোবাসে, আর এই বাড়ির কয়েকটা মানুষ তাকে ভালোবাসে। গ্রাম থেকে ওর চাচা কল করে জানিয়েছে ওর দাদি অনেক অসুস্থ। এখন বিকেল 3টে বাজে। এখান থেকে ওদের গ্রামে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। সোনালি আয়নাকে সবেই বলল। আতিফ শাহরিয়ার বলে, তাহলে বাসায় কাজ করবে কে? চাচার কথা শুনে এবার তাড়াতাড়ি সেখানে উপস্থিত হয়ে বলে, আমি করতে পারবো সবটা, ওকে ছুটি দিয়ে দাও। আতিফ শাহরিয়ার ইভার উদ্দেশ্যে বলে, মা, তুই একা একা সব পারবি তো? হ্যাঁ চাচু, আমি পারবো। ইভার কথা শুনে ইভান শাহরিয়ার ইভার দিকে তাকায়। মেয়েটা সবার জন্য কত ভাবে। সেই সকালে ইভানের রুম থেকে দৌড়ে বের হওয়ার পরে আর একবারও ইভা দেখা দেয়নি। আয়না কিছু একটা ভেবে বলে। আচ্ছা যা, 2 দিনের মধ্যে চলে আসবি। আয়নার কথায় সোনালি খুব খুশি হয়, সাথে ইভাও। কিন্তু এর পেছনে যে আয়নার কোনো উদ্দেশ্য আছে তা ওরাও উপলব্ধি করতে পারলো না। এরই মধ্যে ইভার সাথে ইভানের চোখাচোখি হলে ইভা নিজের দৃষ্টি সরিয়ে নেয়। তখনকার ঘটনায় ইভানের দিকে তাকাতে বেশ লজ্জা লাগছে। পুরো শহরটা আলো আধারিতে ঘেরা। সবাই কিছুক্ষণ পরে খাবার খাবে। এখন বাজে রাত 8:30। ইভাকে আজ রাতের সব কাজ একাই শেষ করতে হয়েছে। যেহেতু সোনালি নেই, তাই ইভা সব কাজ শেষ করে সব গুছিয়ে নিজের রুমে এসে ফ্যানটা ছেড়ে তার দিকে তাকায়। মনে হচ্ছে যেন ফ্যানেও শরীর ঠান্ডা হচ্ছে না। খুব গরম পড়ছে আজ। এখন জুলাই মাস চলছে। ঋতু অনুযায়ী হিসেবে বৈশাখ জ্যৈষ্ঠ। গ্রীষ্মকাল হলেও বাংলাদেশে সবচেয়ে বেশি অসহ্য গরম পড়ে এপ্রিল এবং জুলাই মাসে। বৃষ্টি হলেও মনে হয় যেন গরম বেড়ে গেছে। তাই ইভা ফ্যানের গতি ফুল স্পিডে বাড়িয়ে দিয়ে বিছানায় এসে নিজের শরীরটা থেকে ওড়নাটা সরিয়ে রেখে দেয় পাশে। তারপর বিছানায় নিজের শরীরটা এলিয়ে দেয়। কিছুক্ষণ এপাশ ওপাশ করে দরজার দিকে মুখ করে স্থির হয়ে শুয়ে থাকে। আর ভাবে বাবা মা বেঁচে থাকলে হয়তো নিজের জীবনটা এমন না হয়ে অন্যরকমও হতে পারত। ভাগ্য কেন ওর এমন হলো, এগুলো ভাবতে ইভা আনমনা হয়ে যায়। এমন সময় ইভান শাহরিয়ার ওর রুমের সামনে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। কি অগোছালো হয়ে শুয়ে আছে মেয়েটা। এখনো কি অবুঝ নাকি এই মেয়ে? এভাবে শোয়ার হলে দরজা লাগিয়ে শুলে কি এমন ক্ষতি হতো? ইভান শাহরিয়ার ইভাকে এক দৃষ্টিতে পরখ করছে। গায়ে ওড়না নেই, পরনে গোলাপির মধ্যে ছোট ছোট সাদা ফুলের 3 পিস। কাটা জামাটা পেটের থেকে সরে গিয়ে ফর্সা পেটের অনেকটা অংশই দেখা যাচ্ছে। প্লাজোটা হাঁটু পর্যন্ত উঠে গেছে। গলার কিছুটা নিচে মাঝে একটা ছোট্ট তিল দেখা যাচ্ছে। ফর্সা শরীরে সেই তিলটা ভাসমান হয়ে ইভানকে অবাধ্য পিছু টানের মতো টানছে। ইভানের নিজেকে বড্ড এলোমেলো অগোছালো মনে হলো। তার নিজেকে নিজের কাছে প্রচন্ড রকমের বেসামাল লাগলো। নিষিদ্ধ অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠল। কি অদ্ভুত অনুভূতি, বারবার না চাইতেও ইভার বুকের কাছে তিলটার দিকে ইভান শাহরিয়ার চোখ চলে যাচ্ছে। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে খুব করে। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে, যেন চেয়েই থাকতে ইচ্ছে করছে। ইভান তো এমন না। মাহরাম ব্যতীত কোনো মেয়ের দিকে তাকিয়েও তো সে কথা বলে না। কিন্তু ইভা ওর কাজিন হলেও তো ইসলাম শরিয়ত অনুযায়ী ওর সাথে বিবাহ আবদ্ধ হওয়া জায়েজ। ইভান শাহরিয়ারের এমন এলোমেলো ভাবনার মাঝে ইভা নিজের ধ্যান থেকে বের হয়ে এলো। দরজার দিকে তাকিয়ে মেয়েটা আঁতকে উঠল। হন্তদন্ত হয়ে উঠে বসে চারদিকে চোখ বুলিয়ে নিজের ওড়না খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। আর ইভা নিজের পাশে ওড়নাটা পেয়েও গেল। তাই সে তাড়াতাড়ি ওড়নাটা নিজের শরীরে জড়িয়ে নিল। তারপর নিজেকে পরখ করে জামাটা আর প্লাজোটা ঠিক করে নিয়ে দরজার দিকে তাকায়। ইভান এখন সেভাবেই ইভার দিকে তাকিয়ে আছে। এটা দেখে এবার নিজেকে মাটির সাথে মিশিয়ে দিতে ইচ্ছে হলো। কি এক অস্বস্তিকর পরিস্থিতি। ইভা নতজানু হয়ে বিছানার দিকেই চেয়ে রইল।
হঠাৎই ইভান মনে মনে বলে। ছি ইভান, তুই একটা বাচ্চা মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছিস? ইভানের এমন মনে হতেই সে গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে। নিজের রুমে এসে দরজাটা সজোরে ধাক্কা দেয়, ফলে দরজাটা আটকে আবারও খুলে যায়, যার দরুন বিকট একটা আওয়াজ হয় সেখানে। ইভান দরজাটা ধাক্কা দিয়ে সে নিজের খাটের উপর ধপাস করে বসে পড়ে। তারপর নিজের মাথাটা দুহাত দিয়ে চেপে ধরে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। ইভান শাহরিয়ারের ইভার উপর বড্ড রাগ হচ্ছে। যদি শুতেই হতো তাহলে দরজা লাগিয়ে শুলেই পারতো। এমন এলোমেলো অগোছালো হয়ে কেউ শোয়? আসলে তখন ইভান শাহরিয়ার ইভার রুমে যাওয়ার কারণ সকালে ইভার সাথে অমন আচরণ করায় ইভানের মনে অস্থিরতা কাজ করছিল। তাই ইভান চাচ্ছিল ইভার সাথে কথা বলে নিজের মন হালকা করবে, কিন্তু ঘটলো তার উল্টো। এখন আরো অস্বস্তি লাগছে। কি এক পরিস্থিতি!